এত বেলা হয়ে গেল, বাবা যে এখনো বাড়ি ফিরছেন না। কখন ফিরবে কে জানে। আর রাস্তায় যদি বাবার কিছু হয় তখন কি হবে? কতবার নিষেধ করলাম যেতে হবে না কিছু চাইতে লোকের কাছে, কিন্তু কে শোনে আমার কথা? কোথায় গেছে তাও জানি না। বসে বসে চিন্তা করার ছাড়া আমার যে আর কিছুই করার নেই। আর চিন্তা করতে হবে না মা, আমি চলে এসেছি। বুড়ো হয়ে গিয়েছি বলে আমার শরীরে যে একটু শক্তি নেই তা কিন্তু নয়। শুধু শুধু তুই আমাকে নিয়ে চিন্তা করিস। এসব কথা আমাকে বলে আর কোনো লাভ হবে না বাবা। তুমি আমার কথা না শুনে বাইরে যাও, আর না ফেরা পর্যন্ত বাড়িতে বসে বসে আমাকে শুধু চিন্তা করতে হয়। এত চিন্তা আমি করতে পারবো না। আজকের পর থেকে তোমাকে আর বাইরে যেতে হবে না। লোকের কাছে চেয়ে চেয়ে এসব এনে খেতে হবে না। দরকার হলে না খেয়ে মরবো। আমি বাবা হয়ে নিজের মেয়েকে না খেয়ে মরতে দেখতে পারবো? তুমি যদি সেটা দেখতে না পারো, তাহলে আমি কি করে আমার বুড়ো বাবাকে এত কষ্ট করতে দেখতে পারি? আমি তোর সাথে কথায় পারবো না সেটা জানি। এখন এই চাল দিয়ে কটা ভাত ফুটিয়ে নিয়ে আয় তো মা। তারপর দুই বাপ মেয়ে বসে মরিচ নুন মেখে খেয়ে নেব। বাবা, তুমি এমন হেয়ালি করছো কেন? তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হবে? তাই আমি ঠিক করেছি, আমি কোনো একটা কাজ শুরু করব। আমি বেঁচে থাকতে তোর এসব করতে হবে না মা। যাক, বাদ দে এখন এসব। রান্না কর, আমার বড্ড খিদে পেয়েছে। ঘরে যাচ্ছি আমি। বাবা অনেক চালাক, জানে খিদের কথা বললে আমি আর কিছুই বলবো না, তাই খিদের কথা বলে আমাকে থামিয়ে দিল। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার এই মেয়েকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে সুস্থ রেখো। শুনছো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বলো আমাকে। আমি মা হতে চলেছি। বলছো কি সত্যি? আমি খুব খুশি হয়েছি। আজই গ্রামে মিষ্টি বিতরণ করে দেব, আর তোমার জন্য একটা দাসী রেখে দেব। না না, এখনই তুমি এত বাড়াবাড়ি করতে যেও না। আগে সন্তানটা সুস্থভাবে জন্ম নিক, তারপর যা ইচ্ছে করো। এখন আপাতত একজন দাসী হলেই চলবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। বাবা, খুব কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে? আজ আর শরীরটা নিয়ে উঠতে পারছি না রে মা। ঠিক আছে, তোমাকে উঠতে হবে না, শুয়ে থাকো তুমি। না উঠলে খাবি কি? সেটা আমি দেখছি, তুমি চুপ করে শুয়ে থাকো। এবার আর ঘরে বসে থাকলে হবে না। বাবার শরীর অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু কি কাজ করব আমি? এক কাজ করি, জমিদার বাড়ি যাই। ওই বাড়িতে অনেক লোক কাজ করে, আমিও নিশ্চয় কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাব। আর যদি না পাই, তাহলে একটা কাজের খোঁজ অন্তত নিয়ে আসতে পারবো। এই মেয়ে, কি চাস এখানে? কেন এসেছিস? আমার একটা কাজের খুব দরকার ভাই, আমি একটা কাজের জন্য এসেছি। দয়া করে আমাকে একটু ভেতরে যেতে দিন। না না, ভেতরে যেতে দেওয়া যাবে না। এখানে কোনো কাজের লোকের দরকার নেই, চলে যা বলছি। দেখুন না ভাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? খুব অসহায় হয়ে এসেছি, একটা কাজের সত্যি অনেক দরকার। ভালোই ভালোই বলছি, তাতে তোর ভালো লাগছে না তাই না? কথা না শুনলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জমিদার একটু দূর থেকে এসব দেখছিল। এই মেয়ে বেশ সুন্দর দেখতে, আর দেখে মনে হচ্ছে গরিব ঘরের মেয়ে। এই লেঠেল, ওকে ভেতরে আসতে দে। বলো, কি দরকার তোমার? জমিদার মশাই, আমার একটা কাজের খুব দরকার। আমি খুব অসহায় হয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে, আমি সেটাই করব। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর মিনতি করতে হবে না। তোমাকে দেখেই আমার বেশ পছন্দ হয়েছে। কাল থেকে তুমি কাজে এসো। আমার স্ত্রী গর্ভবতী, তাকে দেখাশোনা করা তোমার দায়িত্ব। এছাড়া কোনো কষ্টের কাজ তোমাকে করতে হবে না। ঠিক আছে জমিদার মশাই, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আজ তাহলে আসি। ঠিক আছে, এসো। এই লেঠেল, শোন, ওর সাথে একদম খারাপ আচরণ করবি না, বুঝলি? ঠিক আছে জমিদার মশাই।
কেন্নে, তোমার জন্য ভালো একটা দাসী ঠিক করেছে। কাল থেকেই সে কাজে আসবে, তোমার সব কাজ সে করে দেবে। তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আগে বুঝতে পারিনি। আমার একমাত্র গিন্নি তুমি, তোমাকে ভালোবাসবো না? কি যে বলো না তুমি। কিরে মা, কোথায় গিয়েছিলি? কখন থেকে ডাকছি, কিন্তু কোনো সাড়া দিচ্ছিস না। বাবা, আমি গিয়েছিলাম জমিদার বাড়িতে একটা কাজের খোঁজে। অনেক বলে কয়ে একটা কাজের ব্যবস্থা করে এসেছি। তোমার আর কোনো চিন্তা নেই বাবা। এসব না করলে হতো না মা। বাঁচতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। গিন্নিমা, জমিদার মশাই আপনার দেখাশোনা আর কাজের জন্য রেখেছেন আমাকে। আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন। ঠিক আছে, আমার এই ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করো। আমি একটু বাগান থেকে হেঁটে আসি। ঠিক আছে গিন্নিমা। তুমি এখানে? আমার গিন্নি কোথায়? গিন্নিমা আমাকে ঘর গোছাতে বলেছেন, আর উনি একটু বাগানে হাঁটতে গিয়েছেন। ভালোই হয়েছে, তোমার সাথে আমার একটা কথা আছে বুঝলে। কি কথা বলুন জমিদার মশাই। তোমাকে আমার খুব ভালো লেগেছে। গিন্নি এখন গর্ভবতী, এরপর বাচ্চা হবে। তখন সে অনেক ব্যস্ত হয়ে যাবে আর অসুন্দর হয়ে যাবে। এদিকে তুমি দেখতে অনেক সুন্দর, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি ছি, আপনি এসব কি বলছেন জমিদার মশাই? লোকে শুনলে কি বলবে? আমি আপনার এমন প্রস্তাব রাখতে পারবো না। আহা, তুমি ভয় পাচ্ছ কেন? বিয়ের পর কিছুদিন এখানে দাসী হিসাবে থাকলেও কিছুদিন পর তোমাকে আমি 2 গ্রাম পরে একটা বাগান বাড়ি করে দেব। সেখানে তুমি খুব সুখে থাকতে পারবে। জমিদার মশাই, আপনি আপনার সীমা অতিক্রম করে চলেছেন। সব মানুষকে আপনি সমান ভাববেন না। আমি গরিব হতে পারি, তবে ছোট লোক নই। এখনই গিয়ে গিন্নিমাকে সব বলে দেব। তবে রে, এত বড় সাহস তোর? ভালোই ভালোই বললাম তোর ভালো লাগছে না। তারা দেখাচ্ছি মজা। লেঠেল, এই লেঠেল, তোর একে। ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো তোকে? এই লেঠেল, ওর মুখ বেঁধে গুদাম ঘরের পাশে নিয়ে যা, কেউ যেন না দেখে। তুমি এখানে? দাসী কোথায়? ওকে যে বললাম ঘরটা গোছাতে। আর বলো না, আমি ঘরে এসে দেখি সেই দাসী কাজ না করে আমাদের ঘরের দামি জিনিসগুলো দেখছিল। নেওয়ার ধান্দায় ছিল মনে হয়। আমি এসে ধমক দিতেই ভয়ে দৌড়ে চলে গেছে। আর কাজে আসবে কিনা কে জানে, প্রথম দিনেই ধরা পড়ে গেছে। আজকাল কাউকে আর একটু বিশ্বাস করা যায় না। যাক, গিয়েছে ভালো হয়েছে। তোমাকে আর কোনো কাজের লোক খোঁজার দরকার নেই। আমি মা আর বোনদের আসতে বলবো। তারা আসলে আমার আর কোনো চিন্তা থাকবে না, কষ্টও করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে যাই। একটা জরুরি কাজ আছে আমার। এই লেঠেল, ওর মুখের বাঁধন খুলে দে। দয়া করুন জমিদার মশাই, আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার অসুস্থ বাবা আছেন। আমার কথায় রাজি না হওয়ার ফল তুই পাবি। তোর কোনো মিনতি আমি শুনবো না। তোদের মতো মেয়েরা যে কি পরিমাণ বিষ সেটা আমি খুব ভালো করেই জানি। 2 দিন পর ঠিকই আমার গিন্নিকে এসব বলবি, তাই তোকে আমি কোনো সুযোগ দেব না। লেঠেল, ওকে মেরে ফেল। ছাড়বো না তোকে আমি। তোর বংশ নির্বংশ করে দেবো আমি জমিদার। ছাড়বো না আমি তোকে। লেঠিল রুনাকে মেরে গ্রামের পাশের একটি বাঁশঝাড়ে পুঁতে রাখে। আমাকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না। জমিদারের পুরো বংশকে আমি শেষ করে ফেলবো। আর সবার আগে মারবো ওর ওই চামচা লিটিলকে। ও নিজে হাতে আমাকে মেরেছে। কে জানে আমার বাবার এখন কি অবস্থা। মা রুনা, কোথায় গেলি তুই? সেই কোন সকালে কাজে গেলি মা, এখনো আসছিস না কেন? তোর বাবার কথা কি একবারও মনে পড়ছে না? রুনা, কোথায় গেলি রে মা? বাবা, এই তো আমি এখানে তোমার সামনে। তুমি আমাকে দেখতে পাচ্ছ না কেন? আমি তো তোমার সামনেই আছি। রুনা, কোথায় তুই? আর পারছি না।
বাবার মনে হয় কষ্ট হচ্ছে, বাবাকে পানি এনে দেই। একে কোনো কিছু ধরতে পারছি না কেন? কে আছো? আমার বাবাকে একটু পানি দাও, মরে গেল সে। আহ আমি মনে হয় মেয়েটাকে আর দেখে যেতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে রক্ষা করো। বাবা, কি হলো তোমার? তুমি আমাকে রেখে চলে গেলে? কথা বলো। জমিদার, তোর জন্য আমাকে মরতে হলো, আমার বাবাকেও কষ্ট পেয়ে মরতে হলো। কিছুতেই তোকে আমি ছাড়বো না। আজকেই তোর শেষ দিন। কে কে গলা ছাড় বলছে? রে, কি হলো তোর? এমন করে চিৎকার কেন করছিস? জমিদার মশাই, বাঁচান আমাকে, কে জন্য আমার গলা চেপে ধরেছে। তুই কি আমার সাথে মজা করছিস নাকি নেশা করে এসেছিস? আবল তাবল কথা বলছিস, ওখানে তো কেউ নেই। আমি মিথ্যা বলছি না জমিদার মশাই, সত্যি কেউ আমার গলা চেপে ধরেছে। আগে ওকে শেষ করি, তারপর তোর গলা চেপে ধরবো জমিদার। এটা কি হলো? তার মানে সত্যি ওটা রুনার আত্মা, আর ও আমাদের মেরে ফেলবে? না না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কবিরাজ মশাই, বাঁচান আমাকে, দয়া করে বাঁচান। পাপী, পাপী তুই, তুই যে পাপ করেছিস তা ক্ষমার অযোগ্য। তোকে আমি বাঁচাতে পারবো না। কবিরাজ মশাই, আপনি কি করে জানলেন আমি কি করেছি? আমি সব জানি, আর এটাও জানতাম তোকে আমার কাছেই আসতে হবে। তুই ওই মেয়েকে বিনা কারণে মেরে খুব বড় ভুল করেছিস। আমি আমার ভুল এখন বুঝতে পারছি, দয়া করে আমাকে বাঁচান। জীবনে আর এমন ভুল আমি করব না। তোদের বাঁচার একটাই পথ আছে, আর সেটা হলো এই গ্রাম ছেড়ে দূরে চলে যাওয়া। আর কোনোদিন এখানে ফিরে আসবি না, তোর বংশের কাউকে এখানে আসতে দিবি না, তা না হলে তোরা কেউ বাঁচতে পারবি না। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে দূরে চলে যা। তখনই জমিদার তার স্ত্রীকে নিয়ে শহরে চলে যায়। যত দূরেই যাস না কেন জমিদার, তোর বংশের কেউ আমার হাত থেকে বাঁচবে না। তোদের সবাইকে না মেরে আমার আত্মা শান্তি পাবে না। কেটে যায় অনেক বছর। রুনার দেহ পুঁতে রাখা সেই বাসটার থেকে রাতে কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের কেউ ভয় সেদিকে যায় না। রোজ মন খারাপ করে বাড়িতে আসো, আজ হঠাৎ এত খুশি কেন? খুশি হব না? আমার এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। ছোটবেলা থেকে বাবা মা আর সবার মুখে শুধু শুনেছি গ্রাম অনেক সুন্দর, কিন্তু আমি কখনো যেতে পারিনি। বলতে গেলে বাবা মা যেতে দিতেন না। এরপর চাকরি হলো, সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। এখন বাবা মা নেই, কেউ আমাকে বাধা দেবে না। গ্রামে আমার বদলি হয়েছে, তাই আমি এত খুশি। তুমি গ্রামে কেন যেতে চাও? সবাই তো শহরে থাকতে চায়। আমি শান্ত জীবন চাই, সবুজ প্রকৃতি চাই। শহরের রোজকার এই ট্রাফিক জ্যাম চাকচিক্য সব আর্টিফিশিয়াল জিনিস আমার কাছে আর ভালো লাগে না। আমি মানুষ আর যন্ত্রের কোলাহল আর চাই না। আমি সকালে পাখির ডাকে ঘুম থেকে উঠতে চাই। তুমি শিক্ষক না হয়ে যদি কবি হতে তাহলে কিন্তু বেশ মানাতো। উপহাস করছো তো? করো করো, এতে আমার কিছু যায় আসে না। নাও, এবার গিয়ে সব গুছিয়ে নাও। বাবা, আমরা ঘুরতে যাব, খুব মজা হবে। আমরা কিন্তু অনেকদিন থাকবো বাবা। আমরা ঘুরতে যাচ্ছি না মা, তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা গ্রামে চলে যাচ্ছি। এখন থেকে আমরা সেখানেই থাকবো। তোমরা মজা করে মাঠে খেলতে পারবে, সব সময় এমন বন্দী হয়ে থাকতে হবে না। তাহলে তো খুব মজা হবে। রোজ আমি ক্রিকেট ফুটবল খেলবো, আর আমি কানামাছি খেলবো। ঠিক আছে বাবা, যার যা ইচ্ছে করো। এবার চলো সবাই, যার যা জিনিসগুলো গুছিয়ে ফেলো, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আচ্ছা, আমরা গিয়ে থাকবো কোথায়? ওখানে একটা জমিদার বাড়ি আছে, সেখানেই থাকবো। জমিদার বাড়ি? খুব ইন্টারেস্টিং তো। আর দেরি না করে এবার সব গুছিয়ে নাও। পরদিন তারা সেই গ্রামে গিয়েই সেই জমিদার বাড়িতে ওঠে। আমরা এত বড় বাড়িতে থাকবো? হ্যাঁ মা। সবকিছু একেবারে ঠিক করে এসেছো নাকি? এতদিন পরে আমার ইচ্ছে পূরণ হয়েছে, তা করব না?
আর শোনো, এটাও ঠিক করে এসেছি 1 মাস পর থেকে স্কুলে জয়েন করব। এই মাসে শুধু গ্রামের ফ্রেশ হাওয়া খেয়ে বেড়াবো। জয়েন করবে 1 মাস পরে, আর আজই চলে এলে? এমন ভান করলে যেন আজ না এলে তোমার চাকরি থাকবে না। কি হতো আরেকটা দিন সব গোছানোর জন্য সময় দিলে? তোমাদের মেয়েদের যত সময় দেওয়া যাবে তোমরা ততই বেশি সময় নেবে। এবার ভেতরে চলো দেখি। এসেছে এসেছে ওরা, ওদের গন্ধ পাচ্ছি আমি। এবার আমার হাত থেকে কেউ বাঁচবে না। মা, আমি একটু খেলতে বাইরে যাচ্ছি। ঠিক আছে, সন্ধ্যার আগে চলে আসিস। এই জায়গাটা বেশ পরিষ্কার, আর কোনো লোকজনও নেই। আমার বেশ ভালো লাগছে। রাজু, রাজু, এদিকে এসো, আমাকে মুক্ত করো। কে ডাকছে আমাকে? আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? এই তো আমি এখানে। এসো, আমাকে মুক্ত করো। রাজু, এই রাজু, সেই কখন থেকে তোকে আমি ডাকছি, আমার ডাক শুনতে পাচ্ছিস না? আর ওদিকে কোথায় যাচ্ছিস তুই? বাবা, ওদিক থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। কোনো মেয়ে মানুষ, মনে হয় সে কোনো বিপদে পড়েছে। পাগল হয়ে গেছিস? এখানে কেউ নেই। আর গ্রামের লোকদের কাছে শুনলাম এখানে কেউ নাকি আসে না। তুইও আর আসবি না, চল এখান থেকে। হেই, ওঠো একবার। আহা, তোমার আবার কি হলো? এত রাতে ঘুম ভাঙিয়ে দিলে কেন? দেখো, বিছানায় রাজু নেই, ঘরের দরজা খোলা। কোথায় গেল ও? দাঁড়াও, দেখছি আমি। আমিও আসছি। রাজু, এই রাজু, কোথায় গেলি বাবা? রাজু, রাজু, রাজু। সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না, গেল কোথায় ছেলেটা? বাইরে গিয়ে খুঁজে চলো, আমার ছেলেটা কোথায় গেল কে জানি। এই রাজু, এত রাতে তুই এখানে কেন? আর ওদিকে কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে দাও বাবা, আমি রুনাকে মুক্তি দিতে যাচ্ছি। ও আমাকে ডাকছে। ছাড়ো তুমি আমাকে, আমার এখনই যেতে হবে। কিসব আবল তাবল কথা বলছিস বাবা? কে রুনা? আর তাকে তুই কেন মুক্তি দিতে যাবি? বাড়ি চল তাড়াতাড়ি। আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে এক্ষুনি যেতে হবে। আরেকটা কথা বললে মেরে তোর গাল ভেঙে দেব। এত রাতে নাটক শুরু করেছিস? তাড়াতাড়ি বাড়ি চল বলছি। জ্বরে যে ওর গা পুড়ে যাচ্ছে। জলপট্টি দাও, সকাল হলে শহরের ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার মনে হচ্ছে না ডাক্তার দেখিয়ে কোনো কাজ হবে। কি বলতে চাইছো তুমি? ওরে তো জ্বর এসেছে, আর আমরা ওকে ডাক্তার দেখাবো না? না, ওকে কবিরাজ দেখাতে হবে। এটা ডাক্তার দেখে কিছুই করতে পারবে না। তা না হলেও এমন করতো না। দেখলে না, আমরা কাউকে দেখতে পেলাম না, কিন্তু ও ঠিকই কাউকে দেখতে পেয়েছে। তুমি কি ওর মতো পাগল হয়ে গেলে? জ্বরের ঘরে ওসব বলছো। কাল ডাক্তারের কাছে নিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। সকালটা হতে দাও। সাদিয়া, তুমি কি বাড়িতে থাকতে পারবে? আমি আর তোমার বাবা গিয়ে রাজুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। একটু পরে চলে আসবো। পারবো মা, তোমরা ভাইয়াকে নিয়ে যাও। আবিদার মোহিনী রাজুকে নিয়ে কিছু দূর যেতেই ঝড় উঠতে শুরু করে। এটা কি হলো? একটু আগেই তো সব ঠিক ছিল, হঠাৎ করে এমন ঝড় কোথা থেকে এলো? ঝড়ের দাপটে তো সামনের দিকে আর এগোতে পারছি না। পারবেও না। তোমরা আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। ছাড়ো, ছাড়ো আমাকে। রুনা আমাকে ডাকছে। ও অনেক কষ্ট পাচ্ছে। ওকে মুক্তি দিতে হবে। আমি ওর কাছে যাব। তোমরা আমাকে ছেড়ে দাও। এমন পাগলামি করিস না বাবা। আমি তো বলেছি আমাকে ছেড়ে দাও। তোমরা কেন আমাকে ধরে রেখেছো? এই ঝড়ের মধ্যে আর দাঁড়ানো যাচ্ছে না। তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার হাত থেকে তোরা বাঁচবি না। বাঁচতে দেব না কাউকে।
কিরে মা, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে তোর? তোমরা ভাইয়াকে কেন ছেড়ে দিচ্ছ না? ছেড়ে দাও ওকে, রুনাকে মুক্তি দিতে হবে। ও কষ্ট পাচ্ছে, ভাইয়া ছাড়া কেউ ওকে মুক্তি দিতে পারবে না। তাড়াতাড়ি ভাইয়াকে ছেড়ে দাও। আমার ছেলে মেয়েরা কার কথা বলছে? কে এই রুনা? ওদের কি হলো? কিছুই তো বুঝতে পারছি না আমি। তোমার ছেলে মেয়ে দুটো পাগল করে দেবে আমাকে। আমি তোমাকে আগেই বলেছিলাম একজন কবিরাজ ডেকে নিয়ে এসো। একজন শিক্ষক হয়ে এই কাজ আমি কিভাবে করব? আমি নিজে যদি এমন কুসংস্কারে আচ্ছন্ন থাকি, তাহলে মানুষকে আমি কি শিক্ষা দেব? এখন এসব ভাবার সময় নেই। এমনিতে সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেছে। তুমি যদি আরো বেশি দেরি করো, তখন হয়তো আমাদের আর কিছুই করার থাকবে না। তার আগে দয়া করে তুমি কিছু করো। বেশ, কিন্তু তুমি ওদের একা সামলাতে পারবে না। ঘরে চল তোরা। না, কোথাও যাব না আমি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রুনা আমাকে ডাকছে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও আমাদের। তুমি আমাদের আটকে রাখতে পারবে না। রুনা আমাদের ঠিক নিয়ে যাবে। এখানেই থাকো তুমি, ওরা আর বের হতে পারবে না। আমি গিয়ে কবিরাজ ডেকে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কবিরাজ মশাই, দয়া করে আপনি আমার ছেলে মেয়েদেরকে বাঁচান। অনেক খুঁজে আপনার সন্ধান পেয়েছি। অনেক বড় একটা সমস্যায় পড়ে আপনার কাছে আমি এসেছি। গ্রামের সবাই বলছে আপনি ছাড়া কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। তোরা কেন ফিরে এসেছিস? তোর বাবাকে তো আমি বলে দিয়েছিলাম তোদের বংশের কেউ যেন আর না আসে। তবুও কেন এসেছিস তোরা? আমার এখন আর কিছুই করার নেই। ওই আত্মার সাথে আমি পারবো না। আপনি এসব কি বলছেন? কিসের আত্মা? আর ওই আত্মার সাথে আমাদের বংশের কি সম্পর্ক? তুই এখন যে জমিদার বাড়িতে আছিস, ওই বাড়িরই সন্তান তুই। তোর বাবা ওই মেয়েকে মেরে ফেলেছিল, তাই ও তোদের থেকে প্রতিশোধ নিতে চায়। তোর বাবা নিজে বাঁচতে আর তোদের বাঁচাতেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তুই কেন ফিরে এসেছিস? আমি এসবের কিছুই জানতাম না কবিরাজ মশাই, আপনি আমাদের বাঁচান। আমার আর বাঁচানোর পথ নেই। তুই নিজে গিয়ে ওর সাথে কথা বল। বেশ, তবে আমি তাই করব। কে তুমি? সামনে এসো। আমাকে মারার ইচ্ছে হলে মেরে ফেলো, কিন্তু আমার সন্তানদের কোনো ক্ষতি করো না। দয়া করে ওদের ছেড়ে দাও। তোর বাবা আমাকে মেরে ফেলেছে, আর আমার বাবা আমাকে না পেয়ে কষ্ট পেয়ে মরে গেছে। আমিও তোর সন্তানদের আগে মারবো, তারপর সেই কষ্টে তুই মরবি। দয়া করো, আমার সন্তানদের কোনো ক্ষতি করো না। তুমি আমাকে মেরে ফেলো। জানিস, আমার বাবাও আমাকে এতটা ভালোবাসতেন। আমি ছাড়া আমার বাবার কেউ ছিল না, আর আমার বাবা ছাড়া আমার কেউ ছিল না। আমি এই মায়া বুঝি। তোর প্রতি আমার দয়া হয়েছে, তাই প্রতিশোধের বদলে আমি তোদের ক্ষমা করলাম। আমার মনকে শান্ত করলাম। ভালো থাক তোরা। আবিদ বাড়ি ফিরে এসে দেখে তার ছেলেমেয়েরা ঠিক হয়ে গেছে। বাবা, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। কোথায় ছিলে তুমি? ওরা হঠাৎই আবার আগের মতো হয়ে গেছে। এখনই সব গুছিয়ে নাও, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কেন? হঠাৎ আবার কি হলো? এই অভিশপ্ত জমিদার বাড়িতে আমি আর থাকতে চাই না। পরে তোমায় সব বলবো। এখন আর দেরি করো না, চলো।